গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরাও ভালো থাকো, ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সবাই খুব ভালো থাকো। তোমরা তোমাদের সদ ইচ্ছা পূরণ হোক। এই যে পুজো আচ্ছার দিনগুলোতে আমি সবসময় চেষ্টা করি খুব বেশি করে প্রে করার, যে যারাই অসুবিধায় থাকে, অসুবিধায় আছে, তারা যেন ভালো থাকে, তাদের সদিচ্ছা পূরণ হয়, সদিচ্ছা পূরণ হয়। মহাদেব সবাইকেই দেখছেন, বা ব্রহ্মাণ্ড সবার প্রতি নজর আছে, তাঁরই সৃষ্টি আমরা। আমাদের কি লাগবে কি লাগবে না সে সমস্ত দায় দায়িত্ব সবই সেই ব্রহ্মাণ্ডের, সেই প্রকৃতির। আমাদের নিজস্ব কোনো দায়িত্ব সেই হিসাবে নিজস্ব কোনো দায়িত্ব নেই আর কি। যে নিজের জন্য চিন্তা করার যে দায়িত্বটা আমরা যে ভাবি, যে এই যে আমরা চাকরি পাই না, বা ধরো আমাদের খুব খারাপ অবস্থা এসে যায়, তখন আমরা ভাবতে থাকি নানান রকম চিন্তা। তখন কিছুই না, দেখো একটু শরীর খারাপ হয়েছিল, তাতেই মনে হচ্ছিল যে আমি তো জানি যে আমার সেরকম কিছু হবে না, কিন্তু তাও যখন শরীর খারাপটা স্টে করে যাচ্ছে, থামছে না, তখন আমি ডাক্তার দেখানোর নিলাম, যে না এবার ডাক্তার দেখাতেই হবে আর কি। কিন্তু ওই দেখলেনই ডাক্তার এসে, না আর একদম ব্যথার ওষুধ, যেটা খুব ব্যথা করছিল সেই ওষুধটা খেলাম, যদিও ওই ব্যথার সঙ্গে কোনো মিল নেই। আর যেটা মেন ওষুধ দিলেন সেটা হচ্ছে গ্যাসের ওষুধ। সেই গ্যাসটাই অ্যাকচুয়ালি ব্লক করে গেছিল না, আছে গ্যাসটা, এখনও ব্লক হয়ে আছে। এমনভাবে গ্যাস ব্লক হয়ে যায়, গ্যাসটা শুনতে খুব মনে হয় হালকা, অ্যাকচুয়ালি গ্যাস জিনিসটা যদি তোমার বাবলের মতন গিয়ে কোথাও ব্লক হয়ে যায়, ব্লক করে দেয়, সেটা তোমাকে মেরেও ফেলতে পারে। গ্যাস এত সাংঘাতিক জিনিস, ঠিক আছে? তো সেই জন্য আমার কি হয়েছিল, ওই পিছন দিকে বা যাই হোক, গ্যাসটা কোমরের পিছন দিকটা, যেই পোর্শনটা কিডনি বা আমাদের ওভারির যে পোর্শনটা থাকে, সেই জায়গাটায় মনে হচ্ছে পুরো প্রচণ্ড পেন, প্রচণ্ড। তো সেই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম না জানি কি হলো। কিন্তু যেই ডক্টর বললেন যে এটা গ্যাসও হতে পারে, তখনই আমি সঙ্গে সঙ্গে, মানে একটা কেমন হয় না, যে নিজের ব্যথা তো নিজে বুঝতে পারছি, ও তাহলে এটা যদি গ্যাস হতে পারে, তাহলে এবার ডাক্তাররা তো জানবে না স্পেসিফিক ব্যাপারগুলো, ওদের জানা, যেটা আমাদের জানা নয় স্পেসিফিক। আমরা উপর একটা ধরে নিতে পারি, অ্যাজামশন আমরা করতে পারি যে এই শারীরিক বিষয়, কিন্তু কনফার্ম কিছু আমি বলতে পারবো না। মানে কনফার্ম মানে স্পেসিফিক্যালি বলতে পারবো, প্রিসাইজলি বলতে পারবো না যে আমার এটাই হয়েছে। এবার ডাক্তারকে ডেকে যেটা আমার উপকার হয়েছে, যে আমি প্রিসাইজলি বুঝতে পারলাম ওটা তার মানে গ্যাসের ব্যথা। তো এবার যে টেস্টগুলো করার কথা ছিল, সত্যি কথা বলতে না আমি করাইনি। আমার মনে হয়েছে যে, কারণ আমি বুঝতে পারছি এটা গ্যাসের পেনটা, গ্যাসটা ব্লক হয়ে রয়েছে, বা যখনই ওই ওটা খুব ধীরে বেরোচ্ছে আর কি, মানে ওটা যখন পটি যাচ্ছি, বাথরুম যাচ্ছি, তখন ওটার সঙ্গে হয়তো কিছু করে বেরোচ্ছে, মানে এইরকম জানি না কিভাবে ওটা হচ্ছে আপ ডাউন, কিন্তু রিলিফ হয়েছে। ব্যথার ওষুধ কিন্তু বেশি খেতে নেই, আমি বেশি খাইনি, কিনিই নি অতগুলো। উনি যতগুলো দিয়েছিলেন অতগুলো কিনিই নি, 5টা কিনেছিলাম, 5টা খেলাম, 5টাই খেয়েছি। আর বাকি যে উনি ওষুধ দিয়েছিলেন, ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, আরেকটা কী ওষুধ দিয়েছিলেন, সেটা কী যেন দিয়েছিলেন জানি না, আর প্রেশারের ওষুধ। তো প্রেশারের ওষুধ আমি বিভিন্ন জায়গায় আগেই জেনেছি, জিজ্ঞেস করেছি আগেই আর কি, শুনেছি বিভিন্ন মানুষের কাছে, এবং
এইবার ওনাকেই জিজ্ঞেস করলাম যে আমি শুনেছি এরকম প্রেশারের ওষুধ নাকি খাওয়া শুরু করলে থামাতে নেই, এটা কি সত্যি? তখন উনি বললেন হ্যাঁ, হ্যাঁ আপনার মানে যেহেতু প্রেশারটা এখন হাই আছে তাই কমানোর জন্য বেশি ডোজের একটা ওষুধ, তারপরে কমে গেলে ওটা ওষুধটা খেয়েই যেতে হবে। মানে এই কেলো করেছে, ওষুধ খেয়ে যাওয়ার কিন্তু মহা মুশকিল, তা আমি এমনিই কমাবো। কিছুই না জানো তো, এই রোগগুলো এই যে প্রেশারই বলো, এবার প্রেশার কী থেকে হচ্ছে সেটা তোমাকে ভাবতে হবে যে আমার হাই প্রেশার কেন? আমি তো টেনশন করি না, আমি প্যানিক করি না, করি না, কিন্তু তাও কেন হতে পারে? দেখো মাইন্ডের যে ব্যাপার স্যাপারগুলো আছে না, মাইন্ড নিয়ে যদি তুমি পড়ো, তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে মাইন্ডের যে ব্যাপার স্যাপারগুলো আছে না, মাইন্ড ইজ সিরিয়াসলি ভেরি ক্রিটিক্যাল সিস্টেম, ভেরি ক্রিটিক্যাল সিস্টেম মাইন্ড। মাইন্ড নিয়ে তুমি পড়লেই তুমি বুঝতে পারবে, আর মজাদারও খুব। এই যে সমস্ত ব্যক্তিরা সায়েন্সের দিকেই যারা পড়াশোনা করেছে তাদের কথাই বলো, আধ্যাত্মিক পথেই যারা চলছেন তাদের কথাই বলো, সব সময় বা সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেছে বা সাইকোলজি নিয়ে যারা চর্চা করে বা অ্যাস্ট্রোলজি বা এই ধরনের জিনিস নিয়ে যারা চর্চা করেন, যারা মাইন্ডকে যেসব ইভেন ইভেন ডক্টর, আমি যে ডক্টরের কথা বলি না, যে ছোটোবেলার থেকে আমি একজন ডক্টরের হাতে, উনি হোমিওপ্যাথি ডক্টর, সত্যানন্দ চক্রবর্তী ওনার নাম ছিল, উনি হোমিওপ্যাথি ডক্টর, উনি রামকৃষ্ণ মিশনের ইয়ে ছিলেন, মঠাধ্যক্ষ কী বলে ওটা ছিলেন, কিন্তু উনি দুর্গাপুরে ওনার বাড়ির নিচেই চেম্বার, ডক্টরস কলোনিতেই উনি থাকতেন আমাদের সিটি সেন্টারে। তো ওখানে উনি চেম্বার ছিল, ওখানে বসতেন, যেতেন, যাই করতেন উনি আমি দেখতাম ওনার একটা এই মোটা বই পাশে, আর তারপরে আমি তো খুব ছটফটে, দেখতাম ডাক্তারবাবু কী দেখছে, ডাক্তারবাবু বইয়ের দিকে তাকে, আমি বললাম আর ডাক্তারবাবু শুধু বলতেন আর ডাক্তারবাবু অমুক হচ্ছে, মাথা ব্যথা করছে, বা যা যেটা হচ্ছে এটা হচ্ছে, আর আর ভেবে ভেবে বললাম আর এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে, এরকম ভেবে ভেবে বলতে হতো। কারণ ডাক্তারবাবু জিজ্ঞেস করতেন, অদ্ভুত কোয়েশ্চেন করতেন যে ডান দিকে শুয়ে ডান দিকে শোও না বাঁ দিকে শোও, ডান কাঁধে শোও না বাঁ কাঁধে শোও, আচ্ছা সোজা হয়ে কতক্ষণ শুয়ে থাকতে পারো, উল্টো দিকে শুয়ে থাকতে ভালো লাগে না সোজা হয়ে শুয়ে থাকতে ভালো লাগে, পা ঝোলাতে ভাল লাগে, পা দুললে ডাক্তারবাবু দেখতেন যে আমি খুব এরকম এরকম পা দুলাতাম, তো ডাক্তারবাবু থামিয়ে দিতেন, পাটা থামাও, থামিয়ে দিতেন, এবং এমন ওষুধ দিতেন যে পরের দিন আর আমার পাটা ওরকম হতো না কোথাও বসে, আগে হতো এখন হয় না, এখন এমনি দুলি, আর এই দোলাটা আমার ছোটোবেলাকার একটা স্বভাব, দুলে দুলে কথা বলা। মা ঠাকুমা দিদারা বলতো যে আমি সবসময় এরকম ছোটোবেলা পা ছড়িয়ে বসতাম আর দুলে দুলে কথা বলতাম, হয়তো সেটা একটা অভ্যাসের জন্য হয়তো এই এই যে দুলে দুলে কথা বললি না, এটা দেখবে আমার অভ্যাস, আমার সব ভিডিওতে দেখবে কত চেষ্টা করি, বুঝে যাই যখন তখন থামাতে, মানে 1 সেকেন্ড থামলো তারপরে আবার দুলতে শুরু করলাম, দেখো এখন থেমে আছি, এই কথা বলতে বলতে দেখবো আবার দুলছি, আর থেমে থাকাটা আমি জোর করে থেমে আছি। হ্যাঁ, তো সেইটাই আর কি, যে উনি ডাক্তারবাবু, ওনাকে দেখতাম যে বইটা দেখছি, বইটাতে লেখা আছে মাইন্ড, তখনই আমি বুঝেছিলাম ও আচ্ছা উনি মাইন্ডকে ভীষণভাবে প্রায়োরিটি দেন, যে মাথায় কী চলছে। তারপরে আমি যখন দেখাতে যেতাম, তখন তো আমাদের এই মুখ্যমন্ত্রী ছিল না, তখন অন্য অন্য সব মন্ত্রী টন্ত্রীরা ছিল, তখন তখন দেশ নিয়ে বেশি বলতাম যে কেন এটা করলো, কেন এটা এটাই তো করলে পারতো, মানে ডাক্তারবাবুর সঙ্গে রাজনীতিরও আলোচনা করছি, অমুক আলোচনা করছি, তমুক নিজের কাজে কি হয়েছে সেও আলোচনা করছি, কোথায় কার কাছে গেছি, কোন কোন মানে যাই হোক, যখন তখন যা যেতাম এসে বলেছি এই বললো ওই বললো, খুব মজা হয়েছে ডাক্তারবাবু, মানে একদম খুললাম খুল্লা। ডাক্তারবাবু খুব মানে এই যে এত স্বতঃস্ফূর্ত থাকতাম যে ডাক্তারবাবু আমাকে বুঝতে খুব সুবিধা হতো।
তো যার জন্য ডাক্তারবাবু যেই ঢুকতো, মানে অন্য কেউ ঢুকলে আমি দেখতাম যে 1 ঘন্টা মিনিমাম লাগে। আর আমার বেলায় গেলাম, ফটাফট জিজ্ঞেস করলেন, "এই হয়েছে ডাক্তারবাবু, এই হয়েছে, 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 হয়েছে। আচ্ছা, আচ্ছা।" এই ওষুধ দিয়ে দিল, হয়ে গেল। ওষুধ দিতেন 15 দিনের করে, হোমিওপ্যাথি ওষুধ। অনবদ্য ডাক্তার ছিলেন। আমি শুনেছি কিছু ডাক্তারের কথা, গল্প শুনেছি, বিধানচন্দ্র রায়ের কথা, বা আরেকজন ডাক্তার ছিলেন তার কথা, বা আরও অনেক কবিরাজের কথা শুনেছি, গল্প পড়েছি, শুনেছি। কিন্তু ওই ডাক্তারবাবুকে আমার নিজের চোখে দেখা, মানে ধন্বন্তরী বলে একটা কথা আছে না, ওই ডাক্তারবাবু ছিলেন ওরকম। তোমাকে গিয়ে দেখলেই, মানে তুমি প্রথম কথা ওনার চেম্বারে গেলেই তোমার মনে হবে আর কি আর বলবো, সামনে বসে কি আর রোগ আছে এরকম। তোমার জ্বর, এই কাঁপতে কাঁপতে গেছো তুমি কম্বল চাপা দিয়ে, ওনার কাছে গেলে উনি সঙ্গে সঙ্গে ওষুধ হয়তো বমি ভাব, অমুক, পেট খারাপ, মানে 25 বার পটি যাচ্ছ, একটা ওষুধ দিলেন, আর তুমি যাবে ডাক্তারখানায় উ করতে করতে, ডাক্তার মানে ওইখানে বসে এমন ওষুধ দেবেন ডাক্তারবাবু যে তুমি যখন বেরিয়ে আসবে তখন চলো ভর্তি করো করে বেরিয়ে আসছো। এই রকম ডাক্তারবাবু ছিলেন আমার। তো এই হচ্ছে কথা। তো খুব ভালো ডাক্তার পেয়েছিলাম আমি, এবং তার সঙ্গে আমার দুনিয়ারের গল্প হতো। আমার খুব খারাপ অবস্থায় উনি অর্থ দিয়ে হেল্প করেছেন। মানে ভাবতে পারছো আমার মতো খারাপ অবস্থা, ডাক্তার দেখাতে যেতাম, তিনি যেচে আমাকে টাকা দিয়ে বলছেন যে তুমি এই করো, করো। মানে একদম নিজের মানে ঘরের লোকরা করেনি, আমার ঘরের লোকরা এরকমভাবে হেল্প করেনি। 1 পয়সা যদি, মানে 1 পয়সা মানে ওইভাবে আর কি, যদি 1 ব্যাগ বাজার করে দিয়েছে তো ওরকম 10 ব্যাগ বাজারের মতন কথা শুনিয়েছে আমাকে। মানে সেসব ছেড়ে দাও, ওইসব নিয়ে বলবো না, যা হয়েছে ওইটার জন্যই তো আমি আজ এখানে, ওটার জন্যই তো আমি এই ইউটিউবে বলতে পারছি কথাগুলো, ওইটার জন্যই তো আমি আধ্যাত্মিক পথে এসেছি, ওটার জন্যই তো আমার অনেক শিক্ষা হয়েছে। তাই ওই পথে আর যাব না, বলবো না। তো যেগুলো হচ্ছে এই শিক্ষাটা খুব দরকার। তো সেই জন্য আমি শুরু করেছিলাম কি দিয়ে, যথারীতি আমি ভুলে গেছি, তো আমি আবার নতুন করে বলছি। কি বলছিলাম জানি না, ভুলে গেছি বলতে বলতে। না, ডাক্তারবাবুর কথা বলছিলাম সেটা মনে আছে, কিন্তু কি নিয়ে শুরু করলাম সেটা ভুলে গেছি। তো যাই হোক, কি বলে, তো আমার 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 যেটা মনে হয় যে আমরা এই যে প্যানিক করি, মাথার কথা বলছিলাম যে ব্রেন, আমাদের ব্রেন বা মাইন্ড যদি বলো, মাইন্ড কিন্তু খুব খেলায় আমাদের। মাইন্ডকে কখনো যদি আমরা কেউ মাইন্ডের কথায় চলি তাহলে কিন্তু ফেঁসে গেলাম, তাহলে কিন্তু জীবন বরবাদ করে দেবে। তোমাকে মাইন্ডকে চিনতে হবে, চিনে মাইন্ড যে কি সাংঘাতিক, তোমাকে লুপে ফেলে, তোমাকে মায়া দেখায়, তোমাকে এই করে, তোমাকে ওই করে, সে যে কি সাংঘাতিক সেটা তুমি যদি ওই পথে চলো, ওই দেখতে দেখতে যাও, তাহলেই তুমি বুঝতে পারবে আমার কথাটা। মানে ধরো এই যে আমরা কর্ম কর্ম কথাটা শুনি না, কর্ম করা, আমরা গীতাতেও পড়েছি, গীতার তো কর্ম দিয়েই শুরু, মহাফলে সুখদাচন। তো কর্মফল বলে যেটা, কর্ম, কর্মটা কর্মটাই কিন্তু তোমার জীবনের কর্মই তোমার ভবিষ্যৎ রচনা করে। তোমার জীবনের কর্ম, তুমি কিভাবে চলবে, তুমি কি করো, তুমি কি করতে চাও, তুমি কিভাবে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কি করছো, কর্ম, তোমার কর্মটাই তোমাকে ডিপ্রেশনে ফেলে। ধরো আমরা কি করি, আমরা না বুঝতে পারি না, মাইন্ড মাইন্ড না, বলছি না, মাইন্ড খুব ডেঞ্জারাস জিনিস, মাইন্ড বুঝতেই দেয় না। আমরা এমন একটা ভুল করে ফেলি, ওই ভুলটার জন্য আবার পস্তাচ্ছি, প্যানিক হচ্ছে, এই মা এটা করে ফেললাম, এ মা এটা খুব হয়তো ক্ষতি হয়ে যায়, তখন মনে হয় এই কথাটা কেন মাথায় এলো না, এই কথাটা কেন হলো না। এই যে তুমি যা কর্ম করবে, কর্ম মানে কি, কর্ম মানে নিজস্ব কর্তব্য। অর্থাৎ আমরা যে এলাম মানুষ হয়ে আসার পরে, যখন থেকে আমাদের জ্ঞান বুদ্ধি হলো, তখন থেকে
অ্যাজ আ ছেলে আমার ছেলের মতো কাজ, অ্যাজ আ মেয়ে আমার মেয়ের মতন কাজ, অ্যাজ আ হিউম্যান বিইং আমার যা নিজস্ব কিছু কাজ থাকে সেইভাবেই চলতে হবে, সেইভাবেই চলতে হবে। আর কোনটা ঠিক আর তোমার জন্য কোনটা ঠিক সেইটা যদি আমরা একটু আগের থেকে বুঝে যাই, যার জন্যই তো দেখো এত মানুষজন বেরিয়ে বলতে আসেন, প্রত্যেক সময় মানুষজন বলছে, কিন্তু কি হয় জানো তো, আমাদের বাবা মারা সেই পথে নিয়ে যায় না। আমার বাবা মাকে আমাদেরকে, আমার বাবা মানে আমার একার বাবা মা বলছি না, আমি বলছি আমাদের সময়, ধরো আমার তো জ্যাঠতো পিসতো মাস্তাতো সব ভাই বোনরাও রয়েছে, তাদের বাবা মাদের যদি বলো, আমাদের পাড়ায় যারা আমাদের বয়সী থাকতো যারা তখন, যারা ছোট বাচ্চা মানে মোটামুটি বড় হচ্ছে 9, 10, 11, 12, আস্তে আস্তে বড় হচ্ছি 18, 19, তখন কি আমাদের বাবা মারা এই আধ্যাত্মিক পথে চলার কথা বা কোনো সাধুর কাছে নিয়ে যাওয়া, সৎসঙ্গ করানো বা এই করেছেন? কোনোদিন কোনোদিন কেউ করেছে? যারা করেছেন, যেসব বাবা মারা করেছেন, ছেলে মেয়েদের নিয়ে নিয়ে সৎসঙ্গে গেছেন, সাধুর বচন শুনিয়েছেন বা ভালো কথা নিজেরা বলেছেন, ভালো গল্প করেছেন। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা হতো যে ভালো কথা ভালো গল্প সব সময় হতো, কারণ আমার বাবা কাকারা, আমার মাও ছিলেন, আমার বাবা কাকারাও খুব মানে কি বলবো, লেখা পড়া সবসময় ওর মধ্যে থাকতেন, নাটক লিখতেন, আমার কাকু তো নাটক লিখতেন, সেই নাটক মঞ্চস্থ হতো, অভিনয় সব কিছুর দিক দিয়ে আমাদের বাড়ি এরকম ছিল বলে সেটা আলাদা, কিন্তু সবার বাড়িতে ওরকম থাকে না। কিন্তু হ্যাঁ, আধ্যাত্মিকতার পথে কিন্তু রাজনীতি আমরা দেখেছি ঘরে, রাজনীতি রাজনীতিটা আমরা দেখেছি, কিন্তু আধ্যাত্মিকতার পথে কাউকে যেতে দেখিনি, না মা না বাবা না কাকা না মামা। হ্যাঁ, ভক্ত যদি আধ্যাত্মিক পথে, আমি আমার ঠাকুমাকে দেখেছি, কিন্তু তখন তো বুঝতাম না আধ্যাত্মিক পথ, আমি জানতাম যে ঠাকুমা পুজো আর্চা করে, ঠাকুমার ঘরে চারিদিকে ঠাকুর, ঠাকুমা পুজো আর্চা করে, এটা জানতাম। তিনি যে আধ্যাত্মিক পথে কী সেটাও আমাদের বলা হয়নি তখন, কোনো বাচ্চা, এখনও কোনো বাচ্চাকে বলা হয়। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে এখন সবাই বলতে বেরিয়েছে এবং আমি নিজে যা উপলব্ধি করেছি, আমি আমার ভিউয়ার্সদের বলবো, যদি তোমরা বাচ্চা কেউ আছো তাহলে তোমরা নিজেরা বুঝতে চেষ্টা করো, সেই পথে যাও, আধ্যাত্মিক পথকে ধরো, আধ্যাত্মিক পথকে তোমাকে ধরেই চলতে হবে, তবেই তুমি জীবনে পড়াশোনা বলো, চাকরি বলো, অমুক বলো, তোমাকে কিছু ভাবতেই হবে না। তুমি যখন চিনে যাবে, জিনিসটা জেনে যাবে, তখন দেখবে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। এটা আমরা জানি না, এই জানাটাই আধ্যাত্মিকতা। বুঝতে পেরেছো আমি কি বলছি? আমরা না জানিই না যে ও আমাকে ভাবতেই হবে না, আমি কি খাবো, আমি চাকরি করতে যাব, আমি কোথায় চাকরি করব, আমি কি নিয়ে পড়াশোনা করব, আমি কোন সাবজেক্টে ইয়ে করব, মানে স্পেশালাইজেশন করব, কোন ডাক্তার পড়বো না ইঞ্জিনিয়ারিং পড়বো না আর্কিটেকচার নিয়ে পড়বো না ল পড়বো না কি পড়বো, সব সব ব্যবস্থা করা আছে, শুধু আমাদেরকে দেখতে হয় যেটা আমরা জানি না। আমরা কি হইচই করি, এই পেলাম না, এই পরীক্ষা, এই নাম্বার পেতে হবে। তুমি চুপচাপ পড়ো, তোমার যতটা পড়ার, যতটা মুখস্থ হওয়ার, যেভাবে পড়লে তোমার শান্তি পাবে, তোমার মুখস্থ হবে, তুমি সেইভাবেই পড়ো, সেইভাবেই পড়ো। এই যে ধরো আমার আমি জানি না, আমার ভিডিওতে যদি আমি ছেলেদের কথা বলি, ছেলেরা শুনলে হয়তো মানে একটু ভাববে, কারণ নিজেদের কথা বলছি বলে ওরা ভাবে কিনা আমি জানি না, কিন্তু বলতে চাই না। তা আমি ফর এক্সাম্পল আমি বলছি, এই যে ধরো আমার ছেলেরা কাজ করছে, কোনো দিন যে হ্যাঁ ওদের কি বিরক্তি আসে না, বিরক্তি আসে, চাপ আসে, যখন খুব বিরক্তি আসে, করবো না, ছেড়ে দেবো, এরকমও বলে, কিন্তু কোনো দিন মানে খুব যে একটা প্রেশার নিয়ে নেওয়া, ওরে বাবারে কী হবে, বা কোনো দিন এটা ভাবা যে আমাদের পড়াশোনা হলো না বলে আমাদের কাজ করতে, ওরা বিন্দাস কাজ করছে, কারণ ওরা ওদের ক্ষেত্র, ওদের যেটা ভালো লাগার জিনিস, সেই জায়গাতেই ওরা জবটা পেয়ে গেছে। কি করে পেলো? ওরা তো খোঁজ করেনি ওইভাবে, ওইভাবে তো, যেমন আমিও জবের খোঁজ করিনি, আমাকে কেউ বলেছে জব করবি, চল অমুক জায়গায় জব করবি, ওই নিউজ পেপার আছে, তারপরে আমার ছেলেরাও সেরকম, নিজেরা চলো এটা করি টুকটাক,
এ মিউজিক বানাচ্ছে, এই বানাচ্ছে, ওই বানাচ্ছে, বানাতে 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 ওর করে দিচ্ছে, দাঁড় করে দিয়ে করতে 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 খবর বিভিন্ন জায়গায় বিভিন্ন আর ইয়ে দিয়ে কম্পিউটারের মাধ্যমে করতে করতে তারপরে কোনো কোম্পানি ধরে নিয়েছে। হ্যাঁ, তাতে কি কষ্ট হয়নি? তাতে কি বিশাল ল্যাভিশ? না, আমরা তো কষ্টে ছিলাম, আমরা খেতে পেতাম না, এরকম অবস্থায় ছিলাম। আমাদেরও কষ্ট হয়েছে, আমাদেরও সেই শেষ ভাবটা এসছে যে না আর বাঁচা যাবে না, এবার শেষ করে দিতে হবে। আমার মনে হয়েছে বাবারে দুটো ছেলেকে এইভাবে না খাওয়া দেখবো, তার থেকে তো মরে যাওয়া ভালো। কিন্তু সেটা তো একটা এক্সট্রিম পয়েন্ট, আমি বলছি সেটা তো এক্সট্রিম পয়েন্ট। ওই এক্সট্রিম পয়েন্টে আসার আগে যদি আমার জ্ঞান চক্ষু খুলে যেত, আমি যদি জীবনটাকে বুঝতে দেখতে পারতাম, তাহলে তো ওই সিচুয়েশনই আসতো না। আমি নিজেই নিজেকে সামলে নিতাম, সেই সাহস সেই বুদ্ধি আমার ছিল। কিন্তু আমার এই বুদ্ধি ছিল না যে ও এই ঘটনা ঘটতে পারে। এখন যেমন খুব অ্যালার্ট হয়ে গেছি, খুব অ্যালার্ট হয়ে গেছি। এগুলো শুনতে খুব ফিশি লাগে কথাগুলো, যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে না। নজর তুমি দেখবে, প্রেমানন্দজির কথা শুনবে বা বাগেশ্বরানন্দ বা ঈশাত্মানন্দজির কথা শুনবে, দেখবে ওনারাও বলেন ঈর্ষা। তার মানে তো ঈর্ষা আছে। ঈর্ষা কথাটা কেন এসছে? ঈর্ষা ব্যাপারটা ঘটে মানুষের সঙ্গে মানুষের বলেই এসছে। তো এটা অস্বাভাবিক কিছু না, না তা হয় না, তাহলে কেন এটা হবে না? আমি ফ্লারিশ করছি, আমাকে এই দেখতে, আমার এই ফিগার, আমাকে সবাই ভালোবাসছে, এটা আমার বাড়ির লোকরা যাদেরকে এরকম জানি না কি কারণে তারা সহ্য করতে পারছে না। আমারই বাড়ির লোক সহ্য করতে, এই উঠে যাচ্ছে, এই উঠে যাচ্ছে, এই কাউকে দরকার লাগছে না, একাই উঠে, নিউজ পেপারের মতন। আমি জার্নালিজম পড়িনি, নিউজ পেপারে চাকরি, নিউজ চ্যানেলে চাকরি। এই বলছে আমার কাছে এসো, ও বলছে আমার কাছে এসো। আজকে ছেলেদেরও একই জিনিস। কেন? না, ছেড়ে দিতে হবে। তোমাকে নিজের কাজটুকু করতে হবে, তোমাকে নিজের দায়িত্বটুকু পালন করতে হবে। এবার তুমি হিংসা করলে তোমার কর্ম কি হয়ে গেল? হিংসা করা। তাহলে তুমি ওইটাই ফিরে পাবে। তোমার হয়তো টাকা থাকবে, পয়সা থাকবে, আছেও হয়তো যারা করে আমার জন্য, যারা হিংসা করে, খুব হিংসা। কতটা হিংসা এখনো টিল তারা কি বলে লোক লাগিয়ে রেখেছে। খবর নিবি ওর, তারা নিজেরা তো কিছু জানতে পারে না, ও লুকিয়ে চুরিয়ে দেখে ফেসবুকে ইউটিউবে এসে গেছে। ওই যাকে কি বলে ওটাকে কি বলে, এজেন্ট লাগিয়ে রেখেছে, তো এজেন্ট খবর দিয়ে দিয়েছে যে হ্যাঁ ইউটিউবে পড়ে, দিয়ে দেখে লুকিয়ে লুকিয়ে। এজেন্ট সব কে এজেন্ট, দেখো কেমন বিচ্ছিরি লাগলো মুখটা। যাই হোক, কে এজেন্ট আমি তা জানি, তার নাম জানি, তার সঙ্গে আমি কথা বলি, কিন্তু আমি খুব অ্যালার্ট। আমি মহাদেবকে বলেছি এই দেখো এজেন্ট। মহাদেব আমাকে কি বলবে? আমি মহাদেবকে বলি এ দেখো এজেন্ট, এই দেখো। হয়তো তোমরা বলবে একদম প্রথমেই বুঝতে পারিনি, ধরো 2 মাসও আমি বুঝতে পারিনি, 2 মাস পরেই আমি বুঝতে পেরেছি ও এজেন্ট। এই খবরাখবরগুলো দেয়, আমি কি করছি, ফেসবুকে কি বললাম, ফেসবুকে কি করছি, তাকে দেখতে পারে না। কেউ লাইক দেয় না, তারা এজেন্টই বলো বা সেজেন্টই বলো, তারা কেউ লাইক দেয় না, তারা কেউ কমেন্ট করে না, তারা কেউ লাইক দেয় না, কমেন্ট। কিন্তু এজেন্ট ছেড়ে রেখেছে ওরা, ওই এজেন্ট ওদের খবর দেয়। আর তারা জ্বলে জ্বলে, আমি আমি ইচ্ছে করে আরও ফেসবুক করছি। আমার মহাদেবের সঙ্গে ব্যাপার, দেখি তুমি সবাই তো করে বলে করে, আর আমার পিছনে তুমি এই লোকগুলোকে রেখেছো, ওরা দেখবে, ওরা আমাকে ফেলে দেবে, ওদের নজর খারাপ বলে আমি কিছু করতে পারবো না সারা জীবন? তাহলে আমি এমনিই থাকবো? তাহলে এই যে ভাবনা চিন্তা, এইটা আমার কর্ম। আমি ওদেরকে কোনো হিংসা করছি না, ওদের ওপর আমার কোনো কিচ্ছু নেই, তাদের কর্ম তারা করছে। আজকেও আমি একজনকে এই কথাটা বলেছি, তারা তাদের কর্ম করছে, ওর সঙ্গে আমার তা যে আমি সবার সঙ্গে লিঙ্ক, এখানে যে রয়েছি এখানের সঙ্গেও আমি লিঙ্ক, তোমাদের সঙ্গেও আমার লিঙ্ক। এই যে ভদ্রমহিলা ফোন করলেন, বা ওই বাবু সোনা, ওই কী যেন আমি আমার নাম ভুলে গেছি, ওই যাই হোক, আমি তোমার নাম দিলাম সুমন, হ্যাঁ সুমন বোধহয়, তা সুমন যে ফোন করলো,
তো এমনি আমি ছেলেদের নাম মনে রাখতে মানে এসিকে প্লিজ বলি বারবার, তো আমি আবার নাম মনে রাখবো, এটা হয়, এই সময় হয়, এই যে সবে ইয়েতে পড়েছি তো হয় এগুলো। তো যাই হোক, ও ফোন করেছে, এই করেছে, তো এই যে কথা বলছি, আমরা প্রত্যেকে প্রত্যেকে কর্মটাই আমাদের ভবিষ্যৎ রচনা করবে। আমি কি কর্ম করছি, আমি ঈর্ষা করছি, তাহলে সেই রকম কর্ম হবে, আমার জীবন ওরকমভাবে হয়ে যাবে। তোমার মনে হবে তুমি, অন্যের মনে হবে বা ও খুব ভালোই তো আছে, ঈর্ষা করছে, ভালো আছে, ও ভালো নেই। তুমি 2 দিন, আমি 2 দিন চুপ হয়ে গেলে এজেন্ট ছটফট করে জানার জন্য কি হলো কি হলো কি হলো। এজেন্টকে যেই বলেছি শরীর খারাপ, এজেন্ট একদম কিলবিলিয়ে উঠেছে, আরে কি হলো, মানে জানতে চাইছে কতটা শরীর খারাপ, মরে যাবি কি মরে যাবি না, এরকম। তো সে তার কর্ম করবে, ঈর্ষা যে করবে তাকে, তার নিয়ে আমি ভাববো না, সেটা আমার কর্ম না, ওর পিছনে যাওয়া আমার কর্ম না। আমার কি কর্ম, আমি ঈশ্বরের পথে চলবো, আমি তাকেও ঈশ্বরের পথ দেখাবো। ভাই তুমি ঈর্ষা যদি করো, তোমার জীবন কিন্তু খুব নরক যন্ত্রণা পাবে। তুমি তুমি ঈশ্বরের চিন্তা করো, তুমি ঈশ্বরের পথে যাও, তুমি মানুষের ভালো করো, তুমি ওই ঈর্ষার চোখ নামিয়ে নাও, নাহলে কিন্তু তোমাদের বড় বিপদ। তুমি বলে না, তুমি কোনো ব্যক্তি যে আমার চেনা যে এজেন্ট হয়ে রয়েছে সে বলে না, যে কেউই যদি, যে কেউ, যারা আমার সঙ্গে যে সবসময় হচ্ছে না, ওকে ও হিংসা করছে, তাকে ও হিংসা করছে, আর তোমাদের সঙ্গে হয়তো হয়, তোমরা দেখবে এরকম। কিন্তু যদি তোমরা কাউকে হিংসা করো, সেইখানে আমি তোমাদের, আমার ইয়ে হিসাবে বলবো, আমার গ্রুপ হিসাবে, আমার সদস্য হিসাবে বলবো, আমার লোক হিসাবে তোমাদের বলবো, হিংসা করো না। হিংসা খুব খারাপ জিনিস গো, খুব খারাপ। তোমাকে ভেতরে ভেতরে তোমাকে, তুমি ওর উপর হিংসা করবে, আরেকজনের উপর হিংসা করবে, কিন্তু তোমাকেই সেই 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 যে হিংসার যে রেশটা, সে তোমাকেই ভালো থাকতে দেবে না। তুমি দেখবে, আমি দেখেছি তাদের, জানো তো, এদের আমি মানে আমি অত ভালোভাবে দেখেছি, এরা কী হয় জানো তো, এরা ফুর্তি করতে পারে না, আনন্দ করতে পারে না, কোনো মানে কোনো একটা কথা খুব সিরিয়াস হয় এরা, খুব সিরিয়াস। হ্যাঁ, ভালো মন্দ সব বিচার করতে হবে, আসলে তো এই অমুক তসুক আধ্যাত্মিকতা হেন তেন অমুক, মানে আমার সঙ্গে তারা কথা বলবে যেন আমাকে জ্ঞান দিচ্ছে। তারা একবারও জানতে চায় না যে আচ্ছা তুমি যে এই বলছো এটা কি হতে পারে। তারা সব জানতা, তারা সব জানে, আমার তার নিয়ে কোনো আর আপত্তি নেই বা আমার কিছু নেই। কিন্তু আমি তোমাদের সিস্টেম ইয়েটা বলছি, যে তোমরা যদি তোমাদের কারোর লিঙ্কে আছে তার সঙ্গে রিলেট করতে পারো, এরা এরকম হয়, দেখবে সব সময় তোমাকে জ্ঞান দেওয়া টাইপের কথা বলবে। আমি আমি তো বলছি নিশ্চয়ই আমি জ্ঞানটা নেব। আমি আজকে ধরো প্রেমানন্দজির কাছে যাই, বাগেশ্বরানন্দজির কাছে যাই, বা ঈশাত্মানন্দর, বা সর্বপ্রিয়ানন্দজি আছে, অমুক নন্দজি আছে, প্রচুর এরকম মহারাজ আছেন, সন্দীপ মাহেশ্বরী আছেন, সদ্গুরুজি আছেন। আমি যদি এদের সামনে যাই, আমি তো এমনি করে বসতে হবে, কী বলবেন আমি শুনবো, আমার কোনো প্রশ্নও নেই, কিছু নেই, উনি শুধু বলবেন আমি শুনবো, আমি ধন্য হয়ে যাব ওদের কাছে যেতে পারলে, ধন্য হয়ে যাবো, নিজেকে ধন্য মনে করব যদি যেতে পারি। আমি শুধু বসে থাকবো, আমি শুধু, আমার কোনো কোনো প্রশ্নই থাকবে না, কারণ আমি তাদের কাছে গিয়ে কী প্রশ্ন করব, তারা বলবেন আমি শুনবো। কিন্তু তুমি যে জীবনের সমস্ত মায়ার বন্ধনে রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে কামনা বাসনায় পরিপূর্ণ, ঈর্ষায় পরিপূর্ণ হয়ে রয়েছ, সে আমাকে জ্ঞান দিতে আসবে, এইটা আমি মেনে নিতে পারবো না। তোমার যদি জ্ঞান থাকতো তাও তখন আমি বুঝেই যেতাম, বাবারে যা জ্ঞানী, শুনি এর কথা। কিন্তু তোমার যেখানে আমি বুঝে গেছি না, তোমার কিছুই নেই, তুমি ঠনঠন গোপাল, না আধ্যাত্মিকতা বোঝো না কিছু বোঝো। হ্যাঁ, ওই পুজো আচ্ছা হেন তেন তোমরা সবাই করো, অতএব ওইগুলো নিয়ে, ওইগুলো বরং আমি জানি না, আমি কায়দা কানুন নিয়ম হেন তেন কী জল কোথায় দেয় কি, আমি শিবরাত্রি করি শুধু, পণ্ডিতজি যেমন বলে দিয়েছেন ওইভাবে করি। আর কিছু আমার পুজো আচ্ছার ইচ্ছে হলেও আমি পণ্ডিতজিকে জিজ্ঞেস করি, পণ্ডিতজি যদি বলে দেন এটা করতে পারো ওটা করতে পারো না, তাহলে আমি সেই মতো করি।
আদারওয়াইজ আমি কোনো অন্যান্য পুজো আচ্ছা খুব একটা রোজ সন্ধে দেওয়া, রোজ অমুক করা, রোজ সব তো এইখানে, আমি বাইরে কি করব? সে তো এইখানে, আমি বাইরে পুজো ঘন্টা শাঁখ আমি কি করব? আমার আসে না ওগুলো, আমার আসে না। আমি ভেতরে মন্ত্র পড়ছি, সমানে মন্ত্র পড়ছি, আমি নাম জপ করছি, আমি ধ্যানটা আমার, আর আমি নিজে খুব চঞ্চল বলে মাঝে মাঝেই ধ্যান করি, বসি, তখন আমি আরও কিছু আস্তে আস্তে করছি, তো অনেক দিন ধরে করছি, ধরো অনেক দিন ধরে করছি, করতে 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 বসতে বসতে কী হয় না, ওটা একটু একটু করে তোমাকে যেমন গ্রেড বাড়ে আমাদের কোনো কিছু করতে করতে, যেমন অভ্যাস তো, তো একটু 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 করে একটু দেখতে পাওয়া যায় ভালো, অন্য কিছু না, একটু ভালো দেখতে পাওয়া যায়, একটু চট করে বুঝতে পাওয়া যায়, ওই ফোকাসটা আস্তে আস্তে হয় তো। তাও তো সংসারের মধ্যে কখনো এই যে ধরো শরীর খারাপ গেল এতগুলো দিন, শরীর খারাপ হবে, হ্যাঁ বসতে হবে বসতে হবে বসতে হবে, এই এখন ঠিক হয়ে গেছে, এখন বসতে হবে, বসেছিও, এমন না বসিনি, ব্রহ্ম মুহূর্তেই বসছি। আমার আবার ওরকম নয় যে অমুক সময় চান করে আমার ইচ্ছে হলো আমি বসে গেলাম, আর সিস্টেম আছে বসার, সেই সিস্টেমে আমি বসে গেলাম। আমার প্রথম লাগলো না, আবার উঠে গেলাম, একটু জল খেলাম, এগুলো আবার বসলাম, বসতে কয় আচ্ছা ঠিক আছে 5 মিনিট, আচ্ছা ঠিক আছে 10 মিনিট, আচ্ছা ঠিক আছে, এই করতে করতে বাড়িয়ে 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 আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, যেরকম কখনো ওরকম 3 ঘন্টাও বসে থেকেছি। কিন্তু ইদানিং ওই যে বললাম যে খুব তারপরে সেদিনকে অনেক বেশি হাঁটা হয়ে গেছিলো, ব্যাস পুরো গায়ে ব্যথা হয়েছে, যেই কালকে আবার হাঁটতে যাবো, এই হাঁটাটা আবার ঘরের এত কাজ, এই জন্য রোজ হাঁটাটা করি না, কারণ একটা প্রেশারটা আছে, ওটা আমাকে দেখতে হবে, যে হাঁটাটা তো খুবই দরকার প্রেশারটা কমানোর জন্য। এবার জানি না, আমার মনে হচ্ছে তো প্রেশার হয়তো কমেও যেতে পারে, দেখি চেক করাবো পরে, তো সেটা আলাদা কথা। তো ওইভাবে তুমি যদি ঈর্ষা করো সেটা তোমার কর্ম, সেই মতোই তুমি তোমার রেজাল্ট পাবে। এই যে তোমরা যারা বলো যে চাকরি পাচ্ছি না বলে একটা টেনশান, একটা প্যানিক, খেতে পাচ্ছি না, ঘুম হচ্ছে না, না প্যানিক করবে না, টেনশান করার কোনো দরকার নেই, তুমি শুধু ভাববে তুমি ঈশ্বরের সন্তান, তুমি তাকে ধরো, তুমি তাকে ধরো, ঈশ্বরকে ধরো, বলো যে ভাই তুমি আমাকে এনেছো, তোমার দায়িত্ব, তুমি সামলাও, আমি খেতে পাচ্ছি না, লজ্জা লাগছে না তোমার? এইভাবে বলবে, নিজের লোকের মতন করে বলবে, নিজের লোক মনে করবে, ঈশ্বরকে মনে করতেই হবে তোমাকে। তুমি তাকে মা ধরে নিতে পারো, বাবা ধরে নিতে পারো, দাদা ধরে নিতে পারো, বন্ধু সব থেকে ভালো হয় বন্ধু ধরে নাও, বন্ধু। এই যে আমি বলছি মাইন্ডের খেলা কি দেখবে, সবাই আমরা বলি, সবাই সমাজে বেরোলেই দেখবে তুমি মাগো, আমি বলি না কিন্তু অনেককে বলতে দেখি, শুনি, ফেসবুকে দেখি, কমেন্টে দেখি, মাগো ওরকম আসবেই না, আমার আসে না কেন, কারণ কি আমি তো জানি আছেই, ভেতরেই তো চলছে সব সময়। ধরো আমার ছেলে আছে, আমি ওটা কাকে বোঝাতে যাব, আমার ছেলে আছে, জানো তোমাদের বলবে তোমাদের কাছে যদি ছেলে আছে, মেয়ে আছে, বা বাবা আছে, মা আছে, তোমরা বলতে যাবে আমার বাবা আমি ভীষণ ভালোবাসি, এটা ফেক। তার মানে তুমি যদি ভালো না, ইনসিকিউরিটি কালকে কথা বলছে না, ইনসিকিউরিটি কী করে হয়? এই যে অনেকেই যে বলে যে এই যে আজকাল একটা হুপুই উঠেছে ডিপ্রেশন করতে, ডিপ্রেশন নয় ওটা, প্রথম কথা তো ওটা ডিপ্রেশনই নয়, ওটা তুমি তোমাকে চিন্তায় ফেলে ওরকম করেছো। তুমি যে চাকরি পাচ্ছ না, তুমি চাকরি পাচ্ছ না, বা তুমি আর কি বলবো, চাকরি পাচ্ছ না দিয়েই শুরু করে, আর মাথায় আসছে না কিছু, চাকরি পাচ্ছ না ধর, বা চাকরি পেয়ে গেছো, ভীষণ ভীষণ মানে ওই জায়গাটা তোমার মন বসছে না, তো তুমি কি করবে? চাকরি পাচ্ছ না যদি, তুমি শান্ত হয়ে বসো, তুমি দেখো তুমি 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 কি পারো। এই যে কি বলে, এই যে টিচারদের কথা, যারা পরীক্ষা দিয়েছে, এই করেছে সে করেছে, আজও দিচ্ছে, করছে, চেষ্টা করছে, আরে পশ্চিমবঙ্গের অবস্থাটা দেখো, জারটা দেখো, শিকড়টা দেখো, শিকড়টা কোথায়, পশ্চিমবঙ্গের শিকড় কোথায়?
পশ্চিমবঙ্গের কোনো শিকড় এখন নেই, কোথাও কিচ্ছু নেই। তো তুমি কেন ওই ধাতেই পড়াশোনা করছো, ওই খাতে পড়াশোনা করছো যেখানে তোমাকে সরকারি চাকরি খুঁজতে হচ্ছে? পেয়ে গেলে পেয়ে গেলে, তুমি রেলের অমুক দিলে, সেন্ট্রাল গভর্নমেন্টে যাদের বয়স কম বলছি, তারা রেল বা মেট্রো রেল, আরও কিছু যা আছে, যা ব্যাংক অমুক তসু, সব জায়গা ভরে ভরে ওটা, ওটা আর ভাববে না, ভরে ভুলে যাও, অ্যাপ্লিকেশান ভরো, ভুলে যাও। আজকাল নেট আছে, নেট খোলো, নেটে দেখো কোথায় তুমি জব পেতে পারো। তুমি যদি কি বলে টিচার হতে চাও, অনলাইনে অনলাইনে কি বলে ওটাকে গো, এডুকেশন, এডুকেশন মানে পড়ানো আর কি, টিউশন 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 টিউশন, অনলাইন টিউশন হয় জানো। আমি করেছি, আমি তো তারপরে এই টিউশন করা খুব দায়িত্ব না, তারপরে ছেড়ে দিলাম টিউশন। আমার এক একটা স্টুডেন্ট তোমার এই বাড়ি গিয়ে পড়ানো টড়ানোগুলো 200 300 500 আজও দেয়। আজও বলে 500-র উপরে উঠবো না, অনলাইনে করো। তো একটা একটা সাবজেক্ট পড়বে 2000 টাকা, একটা সাবজেক্ট। এবার ধরো তুমি বলবে আমি 4টে সাবজেক্ট পড়াবো, নাও 8,000 টাকা, 8,000 টাকা না দিলেও 5,000 টাকা, 5,000 টাকা দেবে একটা ছেলেকে। এবার তুমি এরকম পড়া 10টা ছেলে, একে 1 ঘন্টা, ওকে 1 ঘন্টা, বা দুজনকে একসঙ্গে নিয়ে নাও। এইগুলো তুমি তুমি থিতু হবে, বসবে, তবে তো তোমার মাথায় এই বুদ্ধিগুলো আসবে যে ও আচ্ছা এটা করতে হবে। এখন তো নেট রয়েছে, খোলো আর দেখো কোথায় কি করতে পারো। টিচারি করতে পারো, সেলাই ফড়াই করতে পারো, বা কিছু বেচাকেনা করতে পারো, যার যেটা হয়। অনেকের অনেক কিছু শ্যুট করে না, আবার অনেকের চাকরিও শ্যুট করে না। চাকরি ব্যাপারটা সেটাও শ্যুট করে না, একটা বিজনেস টাইপের চাকরি হয়। তো সেইগুলো আর কি, যে তোমাকে ওগুলো দেখে নিতে হবে যে কোনটা তোমার জন্য সুবিধা। আমারও ধরো যখন আমি বলছি, আমার দিয়েই আমি কেন বলি বারবার আমার দিয়ে, তোমরা ভেবো না যে আমি নিজের কথা শোনাচ্ছি। এটা যদি ভেবে নাও তাহলে আর কিছু করার নেই আমার, ভাবতে পারো তোমরা। এই আবার এই দেখো মাইন্ড, আমি তোমাদের নিয়ে ভাবছি, আমি বলে দেবো, তোমরা কি ভাববে সেটা তোমাদের ব্যাপার। আমার 2015 সালে, 2015 সালে খুবই তখন খারাপ অবস্থা, মানে তার মধ্যে আবার সেই একটা মানে হাজব্যান্ডেরই আর কি, যেহেতু তখন টাকা পয়সা অ্যাক্সিডেন্ট করেছিল, তো আর খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছিল। গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস, কিন্তু ওই জায়গাতেই ছিল না, আর এদিকে ওর খাতায় ডিউটিতে সাইন করা ছিল। তো এইভাবে এই ঘটনাটা ঘটেছিল বলে অ্যাজ আ পানিশমেন্ট, গভর্নমেন্ট সার্ভিসের পানিশমেন্ট হিসাবে টাকা পয়সা কিছু পায়নি, কিন্তু টাকা পাওয়া যাবে না ওইভাবে। কিন্তু ওই যে পিএফ টিএফগুলো আছে, তো ওইগুলো নিয়ে আমি একটা চেষ্টা করেছিলাম। তো উকিল, এবার পয়সা নেই, সাথে কেউ নেই, উকিলের আমাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু বলছে এই আসুন, এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে। আমি তাও যাচ্ছি টাকা জোগাড় করে, তাও যাচ্ছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। সে 2015 সাল কি অবস্থা, সেই আর কোর্টে যাওয়া মানে সেই বসেই আছি, কিছুতেই বলবে না এরা। তারপরে কিছু নিজেদের লোক আছে, তারা আবার জানতে পেরেছে আমি যাচ্ছি, দুর্গাপুর ছোট শহর তো, জানতে পেরেছে আমি যাচ্ছি, তো কলকাঠি নাড়ছে, গিয়ে উকিলদের বলে দিচ্ছে, এই উকিলটা টাকাটা নিচ্ছে, কাজটা করছে না, এমনি বসে আছে, গল্প করছে, চা খাচ্ছে, আমাকে বসিয়ে রাখছে 2 ঘন্টা করে। তো এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে। তো যাই হোক, এবার এই যে বসে আছি, এই যে করছি, এই যে করছে, তারপরে ছেলেরা ততক্ষণে স্কুল, বাচ্চা বাচ্চা একদম কুচি বাচ্চা, আর আমার ছেলেরা খুব ছোটোর থেকে স্কুলে গেছে, 1 বছর 2 বছর 8 মাস থেকে তারা স্কুলে গেছে, তখনও কোনো হয়নি, ওই আর কি টাইনি কেয়ারের থেকে স্কুলে গেছে। এবার ধরো তো ওই রকম স্কুল থেকে আসবে, তারা 1:30 বেজে যাবে, খাবার খাবার তো নেই, ওই ভাত আর আলু সিদ্ধ, ভাতের মধ্যে আলু দিয়ে, গ্যাস ছিল না, কোনো রকম একটা ইন্ডাকশান কিনেছিলাম, সেটা কি জোর বেঁচে গেছিলো, ইলেকট্রিকের ব্যাপার। চলো, তার মধ্যে কারেন্ট অফ হলে, আর দুর্গাপুরে খুব কারেন্ট অফ হয়, প্রচণ্ড কারেন্ট অফ হয়, বিদ্যুৎ চুরি হয়, তো কারেন্ট অফ হয় 9 ঘন্টা 10 ঘন্টা, কখনো 3.5 ঘন্টা, 3.5 4 ঘন্টা তো মিনিমাম, মানে এমনি নর্মাল ব্যাপার। তার থেকেও বেশি হয়, তখন আবার ভাতও হবে না, এরকম, কারণ আর কোনো অপশান নেই, আমার গ্যাস কেনার নেই।
তো এই করতে করতে তো ওই যে করছি আমি ভাত ঘরে আসবো এইভাবে হ্যারাস করছে, কোর্টে আমাকে হ্যারাস করছে করছে। তো আমি খুব এই হচ্ছে একদিন হঠাৎ একজন একজন আমাদের অ্যাস্ট্রোলজার ছিলেন, পূর্ব পরিচিত, বহু ছোটোর থেকে একদম কাকু কাকু বলতাম, এসছেন একদিন আমার বাড়িতে, দিয়ে এসে আমাকে বলছেন যে হ্যাঁ এবার ছেলেরা বড় হয়ে যাবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। আমি তখন ভাবছি, আমি বলছি কী বলছেন কাকু? আর আমি তখন প্রচণ্ড চেষ্টা করছি কোথা থেকেও কিছু টাকা চলে আসুক, আমি নিজে বিজনেস করেও কিচ্ছু চা বিক্রি করে আমি ছেলেদের দাঁড় করিয়ে পড়িয়ে নেবো। হ্যাঁ, এই রকম অবস্থা। আর ওই কথাটা শুনে না আমি আকাশ থেকে পড়তাম, না আমার কিছু হবে না। আর উনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। আমি বলি না অ্যাস্ট্রোলজারও ভালো আছেন, তোমরা পাও না সেটা আলাদা কথা, আমি এদের থেকে খুব শিখেছি গো। তো বলছেন যে এরকম ও ছেলেরা ছেলে ছোটটা তখন 9, 10, 11 বছর, ছোট ছোট ছেলেটা। 8 বছর বড় বড় ছেলেটা। 11ও নয়, আরও কম। বড়টা তখন 19 ওরকম হয়নি বোধহয়। না না, বড়টা 14, 15, 19 হয়নি। ও তাহলে আরও কম, একটু কম। তো আমি খুব ছোট বলছি, 7 বছর 9 বছর, 7 বছর হতে পারে, 9 বছর হতে পারে, এরকম। তো আমি ভাবছি বাবারে এরা এতটুকু, না ওর সেই বয়স হচ্ছে কিছু করার বড়টার, না এর বয়স। আমি যে কাকু 15 বছর বয়স তখন ছেলেটা, আমার বড় ছেলে তখন 15 বছর বয়স। আমি ভাবছি বাবারে কি করবে এরা, বড় হবে তারপর আমার কিছু হবে না, তাহলে কি করে টানবো, কি করে? মানে কি আর বলবে এবার, আমি এরকম হাঁ হাঁ করে উঠেছি। তখন তো মানে মাথা কাজ করতো না, তখন ওই পুজো আচ্ছা আমি কোনো দিনও মানতাম না, কোথাও যেতাম না, কিছু না। তখন ওরকম কেউ না কেউ জুটে যেত আর বলতো। তখন বলছে যে ও হয়ে যাবে ঠিক, ওই করতে করতে কোনো কিছু করে কিছু হয়ে যাবে। দেখো আজকে তো আছি বসে। উনি ঠিকই বলেছিলেন, আর সত্যি তাই। আমি তো কিচ্ছু করি না, কোনো পয়সা ইনকাম সেই যে আমি করতাম, তারপরে যে এমন কি হয়েছে, তারপর থেকে আমি আর কিছু করতে পারি না কোথাও। মানে এটা যে ড্রাস্টিক চেঞ্জটা আমি দেখেছি। একটা সময় এই তুমি এই কাজ করবে, ওই পেপার বলছে আমার, আজকাল বলছে আমার কাছে এসো, অমুক বলছে, বর্তমান বলছে আমার আমার পেপারে যোগ দাও, এবিপি এই আনন্দবাজার পত্রিকা বলছে আমার ইয়েতে যোগ দাও, আকাশ হাট বলছে আমার চ্যানেলে করো, ও বলছে আমার চ্যানেলে করো, সে বলছে আমার চ্যানেলে করো, ও বলছে ওই স্কুলে যাও, ও বলছে ওই ইউনিভার্সিটিতে যাও। এই রকম আমার লোকে ফিরেও তাকাচ্ছে না। এবার বলো কী অবস্থা? তাহলে তুমি বলবে যে এটা কিছু করেনি, এটা কিছু হয়নি, এমনি এমনি হয়ে গেল, এমনি আজকে ঠিক ছিল, কালকে কেউ তাকাচ্ছে না, আজকে সবাই তাকাচ্ছে এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো আমার কাছে, 10 দিন পর আর আমার দিকে কেউ তাকাচ্ছে না যখন এই ঘটনা ঘটেছে, তারপর আর কেউ তাকাচ্ছে না, এটা এমনি হয়ে গেল, মানা যায়? আর যারা করলো তাদের মুখে কিন্তু কোনো হ্যাঁ রে তাই নাকি, এই ঘটনাও ঘটেছে, ও বাবা কি হয়েছে তোর সঙ্গে, ও বাবা। হয় না, আমরা যদি কারুর একটা ঘটনা শুনি, এই তো সিম্পল, আমি বহু বছর পর আমার এক বোনের সঙ্গে আবার নিউলি করে যোগাযোগ হলো, তো তার তার এক দিদির আর কি হাজব্যান্ড মারা গেছে। তো এরকম আমি তো অনেক দিন আমার আত্মীয় ওরা করেই দিয়েছিল, এরকম সবার সঙ্গে ডানা ছেটে দেওয়া, এরকম যা এমন করে দিয়েছিল, কোনো লোক যাতে আমাকে হেল্প না করে, কেউ যাতে না তাকায়, এইরকম করে দিয়েছিল। তো আমি কারোর সঙ্গে এবার হঠাৎ এতদিনে ফেসবুকে, আর ফেসবুককে ধন্যবাদ, ফেসবুকের জন্য যাই হোক হয়েছে। তখন আমি বলছি ও মা তাই নাকি, মা মারা গেছে, ও কেন খুব বেশি তো তাদের বয়স নয়, আমার থেকে বড় দিদি সবই মানছি, তবু আর মারাও গেছে বলে। আমি বলছি আরে মারা গেছে, ওমা কী করে মারা, এই যে আমি বলছি ওমা কী করে কী হলো, ওমা এই যে একটা, আমার যারা যখন ওই ঘটনা ঘটেছে তারা কিন্তু আমার এই ঘটনায় কি হ্যাঁ সে তুই কী করবি, তুই কী করে খাবি, দুটো বাচ্চা, তখন তুমি কি বুঝবে? এবার তখনই আমার টনকটা নড়েছে, কী ব্যাপার,
এই মনে হচ্ছে এরাই কিছু করেছে, তাই জন্য এরা সব জানে মনে হচ্ছে। আমি কিচ্ছু জানি না, তারা সব জানে। তা নাইলে বাড়ির লোক তো আগে আসবে ভাই, বলবে আরে তাই নাকি, শুনলাম এই হয়েছে ওই হয়েছে, কোথায় কী হয়েছে বল আমাদের, অমুক কর তসুক কর হ্যান কর ডাকা। আর বললেও সেই বলছে, কিন্তু তারা সেই বলাতে তোমাকে কাঁদিয়ে দিচ্ছে, মনে হচ্ছে এর থেকে চাবুক হাতে মারলে ভালো হতো। শুধু হাতে চাবুকটা মানে চাবুক ধরে হাতে করে মারেনি, শুধু এত কথা শুনিয়েছে, শুধু কাঁদতাম শুধু কাঁদতাম শুধু কাঁদতাম। আমার সামনে ছেলেকে, ওই ছেলে যে আজকে আমাকে এইটুকু সম্মান করছে না, এটাও ঈশ্বরের কৃপা। এত হিংসা, এই জন্য আমি বলি, এই যে বাবু তোমরা কেউ হিংসা করো না, আমার কথা শোনো। হিংসা বড় খারাপ জিনিস গো। আজকে দেখো তারা লুকিয়ে লুকিয়ে রয়েছে, আজকে তারা সব খবর, ওই যে বললাম এজেন্ট রেখেছে, এজেন্ট ছটফট ছটফট করে। এই যে দেখছে আবার ঠিক হয়ে গেলাম, ঠিক হয়ে ওটা কিছু একটা করেছিল নিশ্চয়ই, ওই জন্য ওমা তাই নাকি, ওমা হয়েছে ওষুধ খেলি ওই করলি। আমার অন্যান্য যা আত্মীয় তারা বলছে তুই ওষুধ এলে, এই তো তুই প্রেশার ওষুধ খা, প্রেশার ওষুধ অমুক কর তসুক কর, এই করবি তুই করবি, তুই আজকাল হাঁটিস না, আগে ওখানে অনেক গাছের সঙ্গে তোর সম্পর্ক ছিল এখন নেই, তাই জন্য তোর এই হচ্ছে, বুড়ি হচ্ছে। সবাইকে বলি আমি বুড়ি হচ্ছে, তো ওরা বলছে যা তুই বেরো এই কর। অন্যান্য আত্মীয়রা যারা ওইসবের মধ্যে নেই, যারা আমাকে ভালোবাসে আত্মীয়, আর যারা ভালোবাসে না হিংসা করে আত্মীয়, তারা একদম চুপ। শুধু ওই এজেন্ট দিয়ে খবর নেওয়া হচ্ছে, এজেন্ট রেখেছে মাঝখানে। তো এখন আমি আর তখনকার আমি তো পুরো আলাদা, কিন্তু তারা তো বিশ্বাসই করছে না যে আমি যে বুঝতে পেরে যাচ্ছি সবটাই এজেন্ট। কে কি কেন এই কোয়েশ্চেনটা করছে, কেন অতবার আমাকে ওই সময় ফোন করলো, কেন, এইটাই আমি বলি তোমাদের দেখতে। এবার দেখবে চুপ করে থাকবে, তখন প্রায়োরিটি কোনটা দেখবে, প্রায়োরিটি কোনটা। এখন আমার জুতো পরাটা প্রায়োরিটি, এখন আমার জোরে ফ্যান চালিয়ে হাওয়া খাওয়াটা প্রায়োরিটি, এখন আমার শিগগিরই এটা শেষ হবে। আমার প্রায়োরিটি হচ্ছে আমি তাড়াতাড়ি গিয়ে এসিতে ঢুকবো, গরমে ঘেমে গেছি, বা চান করে মুছে এসিতে ঢুকবো, গরমে ঘেমে গেছি, এই যে ঘামছি, ঘামটা বেরোচ্ছে সুরসুর করে, আমি গরমে থাকতে পারি না। এমনিতেও হাই প্রেশার, গরম বেশি লাগে। আর হাই প্রেশার বারবার বলবো না, হাই প্রেশার আমার কিছু নেই, আমার গরম বেশি লাগে আমার। আর তাছাড়া দেখছোই তো, আমি তো বলে গেছি ঘরের তো সিস্টেম এইরকম যে গরম। তো এই যে কোনো কথা বলে না, কোনো কিছু নেই। ও তুই ঘর ছাড়বি, ঘর ছাড়বার কথা কী করে জানলো? তার মানে ও দেখছে, লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো দেখছে। তো যাই হোক, এই জন্য আমি বলি যে ওদের কর্মটা ওরা করছে, ওরা এখন বুঝতে পারছে না, এখন ওদের অনেক টাকার গরম, বয়সের আছে, হাড়ের শক্ত রয়েছে, একদিন তো হবে, ঘটবেই, তোমাকে ফিরে আসতেই হবে। কারণ ঈশ্বর তোমাকেও দেখছে, ঈশ্বর আমাকেও দেখছে, ঈশ্বর ওকেও দেখছে, ঈশ্বর তাকে যে ঈর্ষা করছে তাকে কি ঈশ্বর দেখছে না, তাকে কি ঈশ্বর বলছে না কিছু? তো সে শুনবে কি করে, সে তো নিজের অহংয়ের মধ্যে ডুবে রয়েছে, আত্ম অহংকারে সে মরছে, আর সব সময় অন্য ওর হয়ে গেল, এই হয়ে গেল, এই হয়ে গেল। ওদের তেমনি চিন্তা করো, ওদের কাজ শুধু আমার পিছনে তাকিয়ে থাকা, আর কোনো কাজ নেই। তার মানে কি, ওদের যা কর্ম, বাড়িতে নিশ্চয়ই ভাত পুড়ে যাচ্ছে, নিশ্চয়ই দুধ পুড়ে যাচ্ছে, নিশ্চয়ই বাড়ির নল থেকে জল বেরিয়ে যাচ্ছে, নিশ্চয়ই অমুক হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তো কী না, ওর খবরটা পেতে হবে। কি ওর খবর পেলাম না, হ্যাঁ রে ও কী করছে রে, হ্যাঁ রে ও অমুক, ওই এজেন্ট থেকে খবর নিচ্ছে, খবর যদি ঠিক আসছে, ভালো আসছে, তাহলে ওদের রাগ হচ্ছে। তখন ওদের যে কর্মগুলো সেগুলো কী হচ্ছে, আমি কিন্তু রিলেট করতে বলছি কথাগুলো। যারা তোমরা চাকরি পাচ্ছ না বলছো, যারা তোমরা এই পাচ্ছ না, এই কথাগুলো যদি মন দিয়ে শোনো, এখান থেকে তুমি উত্তর পেয়ে যাবে। তাহলে আমি যদি ঈর্ষা করি, আমি যদি কোনো রকম চাকরি পাচ্ছি না চাকরি, এটা দরকার নেই, আমি অ্যাপ্লাই করব, আমি বিন্দাস হরে কৃষ্ণ করে যাব। দেখবে একদিন দুম করে খবর এসছে, এই তুমি এটা কি, ও আচ্ছা ওখানে মনে হয়েছিল।
আসবে এমনি করে। তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি ছেড়ে দাও, তুমি তোমার কর্ম করো, তোমার যা কর্তব্য, কর্ম মানে কি কর্তব্য, তোমার কর্মই কিন্তু তোমাকে ডিপ্রেশনে ফেলছে। কর্মটা কি? কর্মটা হচ্ছে ঘটনা। ঘটনা আমি ভাইফোঁটাতে কাউকে গিফট দেবো, ওকে ওদের ওদের বেশি দেবো না, ও পাত্তা দেয় না, ওই দেয় না, এই কর্ম না। আমার দেবার কথা ভালো, আমি দিয়ে দেবো। আমার আছে যদি আমি দেবো, আমার নেই আমি দিতে পারবো না ভাই। হয়তো এই যে আমি আমার ছেলের বিয়ে দিয়েছি, আমি কিছুই করতে পারিনি, মেয়েকে একটা সোনা দিতে পারিনি, তাতে কি বিয়ে আটকেছে? আমার প্রত্যেকটা ঘটনায় তোমরা পাবে। ছেলের বিয়ে হয়ে গেল, ছেলের না সোনা দিয়ে, হ্যাঁ সোনা ছাড়া সব দিয়েছি মোটামুটি যতটা দেওয়ার আমার পক্ষে। দামি শাড়ি দিইনি, এই 10,000 টাকার শাড়ি। আমাকে যারা ফোন করছিল বন্ধুবান্ধব, আমায় কত কিনলে কি শাড়ি বেনারসি, 25,000 30,000, এসব 25-30,000, অত ক্ষমতা আমার নেই। আমার ছেলেরা যা রোজগার করে তার থেকেই বিয়েটা হচ্ছে, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই। বিয়ে হয়ে গেছে, ধুমধাম করে বিয়ে হয়েছে, ফটকা পাটি বিয়ে হয়েছে, বিশাল আনন্দ করে বিয়ে হয়েছে, বিয়েতে কোনো কিছু আটকায়নি। তাহলে কি করে হলো? আমি তো সোনা দিতে পারিনি, ওই মেয়ে সুন্দর রয়েছে, ওই বড়লোক তারা, মানে আমাদের আমি নিজে বলতে পারো আমার 2 ছেলেকে নিয়ে আমি গরিব হয়ে গেছি পরিস্থিতির চাপে। এখন আমার নামে টাকা রাখা আছে ওর বাবার বিয়ে, কিন্তু ওটা পাবো না, ওর বিশাল ঝামেলা করতে হবে, বিশাল উকিল টুকিল করে। এখন ওইখানেই 1 লাখ টাকা খরচা হবে, তবে গিয়ে আমি টাকাটা পেতে পারি। পাবো না নয়, পাবো, কিন্তু বিশাল খরচা করতে হবে, কি দৌড়াদৌড়ি করতে হবে, আমার দ্বারা হবে না। তো হয়ে গেল বিয়ে। তো আমি বারবার বলবো তোমাদের, চাকরি হচ্ছে না, অ্যাপ্লাই করো তোমার যোগ্যতা অনুযায়ী, এলিজিবিলিটি অনুযায়ী। ইউ জাস্ট অ্যাপ্লিকেশন, ইউ জাস্ট অ্যাডমিট ইউর অ্যাপ্লিকেশন। আর কিচ্ছু করতে হবে না তোমাকে, অ্যাপ্লাই করো, জমা দিয়ে অ্যাপ্লাই করো, জমা, তোমার এলিজিবিলিটি অনুযায়ী হয়ে গেল চাকরি, ঠিক। আর তুমি চিন্তা করো, ছেড়ে দাও, বললাম তো হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ করে যাও। আচ্ছা, তোমার রোগ হয়েছে, খুব শরীর খারাপ, কি হয়েছে সেইটা দেখো। ক্যান্সারও যদি হয়, কোন স্টেজ? ঠিক আছে, মহাদেব বা যাকে তুমি ভাবো তাকে ডাকো, বলো যে তাহলে কি হলো, এরকম তো হয়েছে, তাহলে কি হবে? এই যে আমি যে ভুগছিলাম, আমার যখন হয়েছে তখন তো আমি জানি আমি মরবো না, কিন্তু কি হলো ভাই, নড়তে পারি না, চড়তে পারি না। আর সে কি দুর্বল তোমরা তো দেখেই চলছো, মাঝে মাঝে যে এসছি আমি, বাকি সময়টা তো তোমরা দেখোনি, মানে সেই হামাগুড়ি দেওয়ার মতো অবস্থা, আমার জোর নেই। তখন এবার মনে হচ্ছে ভাই এবার তো, মানে আমি যখন ডাক্তারের কথা বলছি তখন আমার ছেলেদের টনক নড়েছে, এই তো মায়ের তো কিছু হয়েছে, মায়ের মতন লোক ডাক্তার বলছে ডাক্তার দেখাতে হবে। আমি কোনোদিন ডাক্তার দেখাতে, এক হচ্ছে দাঁতে যদি কিছু হয়, তাও মহাদেবকে বলি যে যদি আমাকে সবাই বলে, যেহেতু সেই শুনে শুনে ছোটোর থেকে বলছে ওর মৃত্যু নেই, এই মৃত্যু নেই, মৃত্যু নেই, মৃত্যু নেই, মৃত্যু নেই, মৃত্যু, এই মহাদেব যে এসছে, বলছি শিব এসে কি বলল, যে তোমাকে যদি এক ফুট দূর থেকে তোমার মাথায় 6টা গুলি করে দেয় তোমার গিলুতে, তাও তুমি মরবে না। সে নিজে স্বয়ং বলে গেছে। ওই জন্য একটা বিশ্বাস, মরবো না আমি, তাহলে মরবো না যখন, তখন ওই রোগটা নিশ্চয়ই সারবে, নিশ্চয়ই আমি করে সারা জীবন 90 বছর পর্যন্ত কাটাবো না, তাই না? এটা হচ্ছে বেসিক। এটা যেই চিন্তা হচ্ছে ব্যথা, আপনি ভয় পালাচ্ছে, একে তো কাবু করা যাবে না, এই হচ্ছে মাইন্ডের খেলা। মাইন্ড সবসময় তোমাকে কাবু করতে চাইবে, এই না বলিস না, এই না বসে থাক, এই না ওকে করতে হবে না, এই না ওকে দিতে হবে না, দেখ কী করলো, দেখ অমুক হলো, এইটা দেখতে হবে ওকে, না এই কথাটা বলে দেবো ওকে, এই কথাটা শুনিয়ে দেবো। তুমি ভেবে নিয়েছো শোনাবে না, তুমি ভেবে নিয়েছো ওর দিকে তাকাবে না, তাও দেবে কিছু একটা করো, বেশি দেখবো দাঁড়াও, হঠাৎ তা আবার তোমার এই কেন আমি এরকম করছি, আমি তো এরকম না না না, আমি এরকম করবো না। এই হচ্ছে মাইন্ডের খেলা। মাইন্ড
তোমাকে ভুলিয়ে ম্যানিপুলেট যা করতে পারে না মাইন্ড, ম্যানিপুলেশন, তুমি, সে তুমি কে? তোমার মাইন্ডই তোমাকে ম্যানিপুলেট করছে। এই যে হাত উঠছে, কে বলছে? মাইন্ড বলছে। দুল দোলা কে বলছে? মাইন্ড বলছে। আর তুমি বলছো না দুলবো না। মাইন্ড আবার 2 মিনিট 2 সেকেন্ড পরে ভুলিয়ে দিয়ে আবার দুলছে। আমি দেখো আজকে কনসিয়াস আছি, আজকে দুলেছি কম। আবার ভিডিওটা যখন দেখবো তখন বুঝতে পারবো যে আমার কালারটা খুব সুন্দর, বলো, আমার খুব পছন্দ। তো শেখো, আমার থেকে কিছু শেখো, আমার থেকে শেখো দম, গাটস। কোথায় চাকরি করতাম হাই ফাই লোকের সঙ্গে, কিছু গানে কিশোরী এমনকার, অভিনয় সৌমিত্র চ্যাটার্জি, অমুক ভাস্কর ব্যানার্জি, অমুক্ত সুখ, আরও 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 অনেক আছে। খেলাধুলো করি না, খেলাধুলোটা করিনি কোনো দিন, খেলাধুলো এনে সাংবাদিকতায় অমুক অমুক অমুক। তারপরে কি না ঘরে কোদাল কুপাচ্ছি একটা সময়, কী খাবো, কাল কী খাবো, কী হবে, স্কুলে কী হবে, অমুক কী হবে, তো এই চিন্তা করছি। এই থেকেও আমি উঠে দাঁড়িয়ে বলছি হ্যাঁ হবে, চলো করো, মহাদেব ডাকো। এই সাহস দরকার। ভয় পেও না, কেউ তোমরা ভয় পেও না, সবাই বিন্দাস থাকবে। যে পথে যেতে চাও সে সেই পথেই যাবে, কিন্তু পথটা সঠিক হতে হবে। যদি তুমি কুকর্ম করো তাহলে তোমাকে ভুগতে হবে, ভুগতে হবে, ভুগতে হবে, ওই চক্রের মধ্যেই তুমি থাকবে। কিন্তু যদি তুমি সুকর্ম করো, যদি তুমি ঈশ্বরের পথে যাও, যদি তুমি ঈশ্বরকে মানো, একদম আছে, তিনি আছে, আমি যেমন মানি আছে, তাতে তুমি আমার গলা কেটে নাও না, আমি রাজি। আমি তবু বলবো সে আছে। আমার গলা কেটে নিলে তুমি সত্যি আছি, তবু আমি বলবো হ্যাঁ আছে, সে আছে। আমাকে কম পরীক্ষা নিয়েছে মহাদেব, কম পরীক্ষা নিয়েছে আমার। কোষ্ঠী পাথরে ঘষে 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 কোথায় পরীক্ষা? কি ওই পরিস্থিতিগুলো, ওই পরিস্থিতিগুলোর থেকে উঠে পড়ে ভক্ত ভক্ত নাস্তিক তোকে দেখাচ্ছি আয়, স্বয়ং শিব এসে বলে নাস্তিক এই দেখ ঘটনা, মানে ম্যাজিক। লাস্টে ও বলতো আমি ম্যাজিশিয়ান, আই এম ইউর ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান বলতাম আমি। কুয়োতে একটা জায়গায় ভাড়া থাকি, বর্ষা, সেই বাইরে কুয়োতে গিয়ে জল, ভেতরে কল আছে, দেবে না আমাকে জল, ও যা হয় এইসব নোংরামি থাকে, ভেতরে জল দেবে না, ছোটো ছোটো বাচ্চা এই, আর আমার পিছু পিছু ছোটোটা যেত, কাদায় পড়ে যাবে, ই করতাম, কাদা বৃষ্টির মধ্যে। আর কুয়োতে গেছি, কোনো ফিল্টার ফিল্টার কিচ্ছু নেই, কুয়োতে গেছি দেখছি ঘোলা জলটা একদম, ভয় ধরে গেছে, বুকটা ছ্যাত করেছি, বাচ্চা ছেলে কি জল কি খাবে, দিয়ে গেছি, তাকে তো দেখতে পেতাম না, ঘরে সেই থাকতো কিন্তু দেখতে তো পেতাম না। বলতাম এই কুয়োতে জল, ম্যাজিশিয়ান তুমি, দেখি কেমন কুয়োর জল ইয়ে করো, ঠিক করো। আমি আধ ঘন্টা পরে আবার গিয়ে জল তুলবো যেন ঠিক হয়, জল নেই কোথাও, একটু জল তুলে খাওয়ার জল নেই, ফিল্টার নেই, কিছু নেই, জানতো সব তো দেখছে, সে তো আছে। আধ ঘন্টা পর গেলাম, দেখলাম জল ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ ঘটেছে আমার সঙ্গে, ক্রিস্টাল ক্লিয়ার জল। ডপাটপ জল তুললাম। তুমি এটা বলো মনের অমুক তো সুখ, আমার তো ঘটেছে, আমার ছেলেগুলো তো তখন জল খেয়েছে, গোলা জলটা খেতে পারে। এই হচ্ছে শিব, আমাকে শিখিয়ে গেছে, আমাকে দিয়ে গেছে। কে বিশ্বাস করলো কে করলো না আমার দেখার দরকার নেই, সে তো আমাকে দিয়ে গেছে, সে তো দিয়ে গেছে না, আছে সে। হ্যাঁ সেইভাবে ছিল, যেটা তখন বলতে পারো প্রত্যক্ষ একটা দেখা ছিল, কিন্তু এখন সেটা একটু পরোক্ষ হয়ে গেছে, আছে সে এখনও এখানেই বা আছে। তো ওই রকম এরকম বহু ঘটনা আমার সঙ্গে ঘটেছে। তারপর থেকে বলতাম ম্যাজিশিয়ান, নিজেই বলতাম আমি তোমার ম্যাজিশিয়ান। কম্পিউটারে একটা চিঠি লিখে দিয়েছিল, আজও আছে চিঠিটা।
এই দেখো দুলছি আমি, এই দেখো আবার শুরু হয়ে গেল, ম্যানিপুলেট করে নিয়েছে আমাকে, তুলছি আমি। তো সেই জন্য আমি বলবো, দেখো শুধু, আর ভালো সুকর্ম করো। কর্ম হচ্ছে ঘটনা। কর্মটা কি? তোমার, তুমি যে করছো কিছু, সেই ঘটনাটাই কর্ম। ওই ঘটনাটাই তোমার ভবিষ্যৎ রচনা করো। তুমি যা 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 করে 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 যাবে, তুমি সম্মান দেবে, সম্মান পাবে, পাবেই। আর পাবে কি পাবে না সেইটা তোমাকে ভাবতে হবে না। তুমি সম্মান করার সম্মান করো, তুমি মানুষকে সাহায্য করো, মানুষকে সাহায্য করবে। তোমার কাছে 1 টাকা আছে, তুমি হাফ টাকা দিয়ে দেবে, দাও না, দেখো না কি হয়। পরে 2 টাকা আসবে তোমার কাছে। কিন্তু তুমি, বাবা আমার 1 টাকা আছে, আমি 1 টাকা কী করে, আমার কাছে তো মাত্র 500 টাকা আছে, আমি কি করে ওকে 300 টাকা দেবো? তুমি দিয়ে দাও না। যদি দরকার হয়, অবশ্যই দরকার, কেউ খাবে, কেউ, ধরো তোমার কাছে ধরে নাও 5,000 টাকা আছে, ঠিক আছে, কোনো একটা এমন পরিস্থিতি হলো, বাজার গেলে দেখলে যে একটা বাচ্চা মেয়ে বলছে কিছু খেতে দেবেন, খাইনি, তোমার মনে অন্যরকম চিন্তা। তুমি বললে দূর, এরা চায়, এদের জন্য, যেটা আমি জানি এদের তো দেওয়া উচিত না, এদের জন্য তো আসে, এরা তবু চায়, এদের দিলে বেড়ে যায়, হ্যান ত্যান করবে না, দেবো না, ভিক্ষা দেবো না ভাই। কিন্তু আবার এটাও তো ঠিক, কার মধ্যে দিয়ে ভগবান তোমার পরীক্ষা নেয়। তুমি একটুক্ষণ দাঁড়ালে, একটু তাকালে, নিজেকে জিজ্ঞেস করলে দেওয়া উচিত কি দেওয়া উচিত না, দেবো। বা দেখবে কিছু কিছু ক্ষেত্রে ভেতর থেকে আসে, না একে দেওয়া উচিত, বা একে দিতে হবে, বা এই, তখন তুমি থাকুক তোমার, তুমি জানো যে বাবারে এতগুলো মাসের এতগুলো দিন আছে, মাত্র 5,000 টাকা, বা তার মধ্যে অমুককে দিতে হবে, তার মধ্যে তমুককে দিতে, খুব জরুরি যেগুলো দিতে হয়, হ্যাঁ, গ্যাসের টাকা, অমুক টাকা, তো তোমার তখন হবে যে কি করে দেব। কিন্তু আমি বলবো, দিয়ে দাও। দেখছো কেউ খেতে পাচ্ছে না, দিয়ে দাও। এই কালী পুজোয় বেরিয়েছো, দেখছো কারুর গায়ে জামা নেই, একটা জামা কিনে তাকে দাও। তাকে চাইতে হবে না, না চাইতেই তাকে দাও। ওই কাপড়ই ঘুরে তোমার কাছে আসবে, ওই টাকাই ঘুরে তোমার কাছে আসবে। তুমি 1 টাকা দেবে, তোমাকে ভগবান 10 টাকা দেবে। তুমি 100 টাকা দেবে, ভগবান তোমাকে 1000 টাকা দেবে। তুমি 1000 টাকা দেবে, ভগবান তোমাকে 10,000 টাকা দেবে। 10,000 টাকা দেবে, ভগবান তোমাকে দেবেই, দেবেই। তোমাদের বললাম না যে আমার নামই ছিল দিয়ে দেওয়ার, এই তো সবাইকে দিয়ে দেয়। যারা আমাকে ভালোবাসতো, তারা জানতো, বলতো, স্বীকার করতো। আর এটাই হচ্ছে আমার শত্রুদের ঈর্ষা। আবার এর তো কিছুতেই কিছু স্বাভাবিক, তাও মেরে কুচলে ফেলতে চাইছে, সেই জন্মের সময় থেকে আর পারছেই না, আবার ফুঁড়ে বেরোচ্ছে, আবার রাগ তো হবেই ভাই, কি করা যাবে এখন। এবার আমার তো রাখে হরি, তো মারে কে? অবাক হয়ে যাচ্ছে ভাই, এর কি করে এত খেতে পায় না, ব্যাংকে টাকা নেই, একটা সোনার কিছু নেই। আমরা রোজ সোনা কিনি, রূপো কিনি, এই আজ সোনার দোকানে ওইটা কিনছি, সোনার দোকানে এই বানাচ্ছি, ওই করছি, তাই করছি, এই বেড়াতে যাই, আমরা প্লেনে করে বেড়াতে যাই, আমরা উড়ে উড়ে যাই, আর এর কিচ্ছু নেই, এত ফুর্তি কিসের? তখন ওরা কি তৈরি করে নিয়েছে না, আমার পিছনে কেউ আছে, পিছনে কেউ মানে কোনো লোক আর কি, কোনো পেয়ারের লোক আছে। ছোট চিন্তা, ছোটই চিন্তা করবে এরা। এরা আধ্যাত্মিক পথ জানে না, এরা মহাদেবের, হ্যাঁ আমার তো প্রেম আছে মহাদেবের সঙ্গে, আমি তো স্বীকার করছি, আমি ভীষণ ভালোবাসি, আই লাভ হিম টু মাচ। তাকে ছাড়া আমি কিচ্ছু জানি না, সে আমার একম অদ্বিতীয়ম, সে আমার, সে ছাড়া তো আমি বাঁচবো না, আমি থাকতে পারবো না, সে ছাড়া আমি থাকতে পারবো, সেই আমার সব। তো এই হচ্ছে কথা, অনেক বক বক করলাম, ভালো লাগলো। অনেক পরে হাইটা উঠলো। আমার এখন গ্যাস নেই, গ্যাস দাদা আসবে, গ্যাসটা এখনও আসেনি, দেখো এখন ফোন করার কথা করেনি, আমি এখন ভিডিও বন্ধ করে ওকে ফোন করব, কি হলো দাদা, গ্যাস না হলে তো আবার রান্না হবে না, কালকে আবার ভাইফোঁটা, আমার ছেলে টেলেরা আসবে, ভাইফোঁটা দেবে, ইয়ে, তো এইসব হবে, খুব মজা। চলো তোমরাও এরকম মজা করো, মজায় থাকো, আনন্দে থাকো, চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না, সে আছে, সে আছে, সে দেখবে, তারই দেখার দায়, কর্তব্য।
বলো শুধু তাকে, ডাকো, ফিরে ফিরে ডাক দে খিরে, দেখবো কেমন রয় সে ভুলে। ফিরে ফিরে আমি ভুলে যাই গানগুলো, যাই হোক। তো ডাকো, ডাকার মতো ডাকো, তা সাড়া সে দেবেই। সাড়া না দিয়েও পারবে না। তুমি যদি পাগল হও, তুমি মাকে ধরো ডাকছো বা বাবাকে ডাকছো, মা মা করে তোমার মা সাড়া দেবে না? ধরো তোমার মা রান্নাঘরে রয়েছে, তুমি ঘরে বিছানায় শুয়ে রয়েছো বা বাইরে থেকেই ডাকছো, মা বাজার ব্যাগটা দাও গো, মা বালতিটা দাও গো, মা মগটা দাও গো, মা গামছাটা, মা সাড়া দেবে না? ও তো ওরকম, ওরকম ঈশ্বর এরকম, সে সাড়া দেবেই। তোমার মা সাড়া দেবে না? বাবা সাড়া দেবে না? দিদি সাড়া দেবে না? বোন সাড়া দেবে না? বন্ধু সাড়া দেবে না? বন্ধু বাড়িতে গিয়ে প্যাঁ প্যাঁ করে হর্ন বাজাও, কিরে কি করছিস, আসবি নাকি? সাড়া দেবে না? সাড়া দেবে। তাই নো চিন্তা, ডু ফুর্তি। হর হর মহাদেব, ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু। চলো রাখি, সবাই ভালো থাকবে, গুড নাইট।